আমার দোকানপাটে এসে আমার দোকানে গ্লাস ভেঙেছে, আমার বাড়িতে হামলা করেছে, সিসি ক্যামেরা ভেঙেছে, আমার গেটের মধ্যে আমার বাবার গেট সেই 40 বছর আগের পুরাতন একটা গেট, সেই গেটে এখনো 3-4টা কূপ আছে। এই কূপগুলো আমি মেরামত করতে দেই নাই, যেগুলো সাক্ষী হয়ে থাকবে। যদি কখনো সোমনাথ আসে অন্ততপক্ষে তাকে দেখানো হবে যে তোমার নেতাকর্মীরা তোমরা কিভাবে অত্যাচার করেছো। আমরা কিন্তু এই যে পরে এই 5ই আগস্টের পরে কিন্তু আমরা এই ধরনের কোনো অত্যাচার সাথে আমরা লিপ্ত ছিলাম না এবং আমাদের থাকার ইচ্ছাও নাই। আমরা চাই গৌরীপুরকে দলমত নির্বিশেষে গৌরীপুর আপামর জনতারকে নিয়ে সুষ্ঠু নির্বাচন যেভাবে হয়, যেই দলে আসুক, যেই দলের নেতাকর্মী পাশ করবে, কিন্তু সেটা নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই যে আজকে এই যে 44তম শাহাদাত বার্ষিকী, আজকের যে দিনটি 30শে মের যে দিনটি, এটি কিন্তু এক সময় শোক দিবস হিসেবে পালন করা হতো। এই ফ্যাসিস্ট কুলি হাসিনা সেই শোক দিবসটিও বন্ধ করে দিয়েছিল। আমরা ওনার জন্য কোথাও প্রোগ্রাম করতে পারি নাই। আমরা প্রত্যেকেই বাংলাদেশের প্রতিটা জায়গায়, এই 17 বছরে বিএনপি নেতাকর্মীরা তাদের বাড়িতে, তাদের প্রতিষ্ঠানে, তাদের যে নিজস্ব প্রতিষ্ঠান সেইগুলাতে এই প্রোগ্রামগুলো করতে হয়েছে। দিনের পর দিন আমরা কোনো জায়গায় কোনো কমিউনিটি সেন্টার পাই নাই, কোনো জায়গায় মাঠ পাই নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল মাঠও আমরা পাই নাই। আমরা আমাদের যে অনেক সময় রিস্ক নিয়ে যে আমাদের ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের যে স্থানীয় যেরকম হাফেজ চাচার বাবার একটা মাদ্রাসা আছে, সে কোথাও যখন স্থান পেত না, উনি ওই মাদ্রাসার এতিম শিশুদেরকে নিয়ে দিনের পর দিন আমরা ওইখানে প্রোগ্রাম করেছি। ওই প্রোগ্রামেও কিন্তু হামলা করেছে। একটা মানে কতটুক নির্ভুত, কতটুক জঘন্য যে এরা একটা মাদ্রাসার প্রতিষ্ঠান, যেখানে আল্লাহর ঘর, সেখানেও এই ছোট ছোট শিশুদের উপরেও যে হামলা করে ওনার ওই মাদ্রাসাটা তছনছ করে ফেলেছে। এটা ন্যাক্কারজনক ঘটনা। এরকম ন্যাক্কারজনক ঘটনা এই গৌরীপুরের মাটিতে হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের ওই যে টাকার উপরে নজর পড়ে গিয়েছিল, যে টাকা যার আছে তাকেই দেখ। গৌরীপুরে আমাদের একজনের টাকা আছে, সে হলো একদম লো কোয়ালিটির একজন মানুষ, মানে তাকেও যদি টাকা আওয়ামী লীগ চায় হয়তো তাকেও কোনোদিন নমিনেশন দিয়ে দিবে, কি উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি বানায় ফেলবে। বোনেরা, 44তম শাহাদাত বার্ষিকী আমাদের অনেক কষ্টের, বেদনাদায়ক একটা পরিবেশ, আমরা যা কখনোই মেনে নিতে পারি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি থাকতেন তাহলে বাংলাদেশের অবস্থা আজকে এরকম হতো না। বাংলাদেশের অনেক অনেক উন্নতির শিখরে উনি নিয়ে যেতেন। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি নামক দলটি উনি প্রতিষ্ঠা করেন, তার এই 9 দিনের মাথায় এই জাতীয়তাবাদী মহিলা দল 9 সেপ্টেম্বর উনি বিএনপির পরে মহিলা দলকে উনি প্রতিষ্ঠিত করেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, উনি সব সময় মানে নর এবং নারীকে উনি খুবই প্রাধান্য দিয়েছেন। উনি সবসময় বলতেন যে পুরুষের পাশাপাশি মহিলারা কিভাবে এগিয়ে যাবে, মহিলাদেরকে উনি সবসময় প্রাধান্য দিতেন। এবং মহিলা বিষয়ক অধিদপ্তরটি ওনার হাত দিয়েই উনি প্রথম চালু করেছিলেন। যুব বিষয়ক অধিদপ্তরটি উনি চালু করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক অধিদপ্তর উনি চালু করেছেন। উনি বাংলাদেশটাকে যে কিভাবে বহির্বিশ্বে উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন তা উনি জীবিত থাকলে আরও কিছুকাল সময় পেলে আমরা বুঝতে পেতাম। উনির খাল খনন যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে এই দেশকে আপামর জনতার মধ্যমণি হয়ে উনি উঠেছিলেন। বাংলাদেশের কৃষকরা ওনাকে প্রতি রন্ধে রন্ধে ওনাকে স্মরণ মনে করেন। কারণ বাংলাদেশের কৃষকদের যে উন্নয়ন, এই যে ধানের যে বীজ বপনের যে 2 ফসলের যে উন্নয়ন, এই কর্মসূচি ওনার, বীজের যে উদ্ভাবক এই কর্মসূচি ওনার ধারা করা, এবং এই যে মহিলাদের যে কুটির শিল্প, এই শিল্পগুলো ওনার হাত দিয়ে হয়েছিল। আজকে বাংলাদেশ রেমিটেন্সের উপর দিয়ে নির্ভরশীল, এই রেমিটেন্সের ব্যবস্থাটাও কিন্তু উনি প্রথম চালু করেছিলেন। তো উনি যদি আমাদের মাঝে থাকতেন তাহলে আমরা এই দেশ বাংলাদেশ আর বাংলাদেশ এখন যে জীর্ণ অবস্থায়, এই অবস্থায় থাকতো না, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। ভাইরা, ওনার কথা বলে শেষ করা যাবে না। উনি মুক্তিযুদ্ধের ডাক না দিলে আজকে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশ নামক দেশটি আমরা পেতাম না।
উনার জন্ম থেকেই উনি অনেক অসম্ভব মেধাবী ছিলেন এবং উনি খুব অল্প বয়সে বিভিন্ন বড় বড় দায়িত্ব উনি পালন করে শেষ পর্যায়ে উনি প্রেসিডেন্ট হয়েছেন। বাংলাদেশের 8ম প্রেসিডেন্ট উনি হয়েছিলেন। ভোটে রাতের অন্ধকারে ভোটে পাশ করলে সেই নির্বাচন কেমন হয়, সেই নেত্রীর কি অবস্থা হয়, বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ, যে পৃথিবীর রাষ্ট্রের পর রাষ্ট্রনায়করা এই শেখ হাসিনা অজেদকে ধন্যবাদ দিয়েছিল, তাকে স্বীকৃতি দিয়েছিল, আজকে সমস্ত রাষ্ট্র তার জন্য বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র দিল্লিই তার ঠিকানা হয়েছে, আর পৃথিবীর কোনো রাষ্ট্রেই তার কিন্তু ঠিকানা হয় নাই। তো ফেসিস্টদের ঠিকানা মানে সবাই সেই ঠিকানার আশ্রয়দাতা নিতে চায় না। তো আমরা কখনোই ফেসিস্ট আচরণ করব না, আমরা কারোর প্রতি অন্যায় করব না, অবিচার করব না, কারোর প্রতি হামলা করব না, চাঁদাবাজি করব না, এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনায় যেন আমরা জড়িত না হই। আমাদের নেতাকর্মী সহ আমরা যারা আছি আমরা সবাই এই বিষয়ে আমরা সজাগ থাকব। অনেকেই দেখেছি 17 বছর 15 বছর বাড়িতে গিয়েছি, রাস্তায় ডেকেছি, বাসায় গিয়ে ডেকেছি, কিন্তু আমাদেরকে মূল্যায়ন করে নাই, আমাদের কথা শুনে নাই, আসে নাই। কিন্তু এখন বড় বড় নেতা হতে চায়, নেতার দাবিদার হতে চায়, নেতার দাবি করেন, রাজনীতি করতে চায়, রাজনীতি করেন। কিন্তু এই যে যারা 17 বছর সে যে ধরনের কর্মী হোক, আমার নেত্রী আফরোজা আব্বাস বলেছেন, সে হোক শিক্ষিত হোক অশিক্ষিত, যদি তার শ্রমগাম থাকে সেই শ্রমগামের বিচার করেই তাকে পদ দেওয়া হবে। কিন্তু যারা রাজনীতি করে নাই, যারা রাজনীতির মাঠে আসে নাই, সে যত প্রতাপশালী হোক, যত টাকা পয়সার মালিকই হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, তাকে আমি মনে করি না যে দলের ঠিক জায়গায় মূল্যায়ন করা উচিত, তাকেও রাখা উচিত। কিন্তু যে সকল দায়িত্ব দিলে জনগণ রেহাই পাবে সে সকল দায়িত্ব আমি মনে করি না সেসব নেতাকর্মীকে দেওয়া উচিত। আমি চাই যে নেতাগুলা দিনের পর দিন রাস্তায় ছিল, বাড়িতে থাকতে পারে নাই, তাদেরকেই মূল্যায়ন করা উচিত। তাদেরকে মূল্যায়িত করলে দল আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যাবে। এই নেতাকর্মীদের চোখের পানি আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। হাফেজ চাচা, ওই দিন আমরা তাৎক্ষণিক কিন্তু সাংবাদিক সম্মেলন করেছিলাম, তখন হাফেজ চাচা এবং আমরা বলেছিলাম যে গরিপুরের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে নাই। কিছু উচ্ছৃঙ্খল, এই যে মানে কথায় আছে না যে মানে নতুন যে কিছু বাহিনী হয়েছিল, হুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, এইসব হেলমেট বাহিনী, হুন্ডা বাহিনী কিন্তু গরিপুরে নাই এখন আর। যেরকম ভাবে ওরা এসেছিল সেরকম ভাবে ওরা হারিয়ে গিয়েছে। হাফেজ চাচা বলেছিল যারা থাকবে না আমরাই থাকবো। সত্যি আমরাই আছি এবং ভবিষ্যতে আমরা এই ধরনের আচার-আচরণ করবো যাতে আমরা থাকতে পারি, মানুষের জনগণের দ্বার প্রান্তে যেতে পারি। মানুষ যেভাবে আমাদেরকে আওয়ামী লীগ সময়েও আমি দাঁড়িয়েছিলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আমাকে কিন্তু বিপুল ভোটে তারা জয়যুক্ত করেছিল। ভালো ক্যান্ডিডেট যদি পায়, সৎ ক্যান্ডিডেট যদি পায়, তাহলে জনগণ কিন্তু দলমত নির্বিশেষে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার নেতা জিয়াউর রহমান থেকে তারেক রহমান 19 দফা থেকে 31 দফায়, আজকে তারেক রহমান আর আগের তারেক রহমান নেই। এখন তারেক রহমানকে নিয়ে কিন্তু রিসার্চ হচ্ছে। তারেক রহমানকে এখন বুদ্ধিজীবীরা তাদের রহমানকে নিয়ে বারবার বলছে যে আমরা জিয়াউর রহমানের রূপরেখায় ফিরে পাচ্ছি। আগামী বাংলাদেশে একদম জিয়াউর রহমানের রূপরেখা নিয়েই আমাদের দেশনায়ক তারেক রহমান ফিরবেন। এবং উনার যে রাজনৈতিক পরিচালনা আপনারা দেখতে পেরেছেন, অনেকেই হাস্যোজ্জ্বলভাবে বলছে, বিভিন্ন ব্যঙ্গাত্মক কথা বলেছে, সেই শুধু লন্ডন থেকে নেতা নাকি চালায়, কি চালায় না চালায়। দেখেন আল্লাহর কি অশেষ রহমত যে লন্ডন থেকে নেতা চালাতে এই যে 28 তারিখে ঢাকায় সমাবেশ হয়েছে, তারুণ্যের সমাবেশ, মানে তিল পরিমাণ জায়গা ছিল না ঢাকার শহরে যে একটা পার্টির জাস্ট 3টা সহযোগী অঙ্গ সংগঠন, 3টা পার্টি অঙ্গ সহযোগী সংগঠন অংশগ্রহণ করেছিল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, তাতে 3 পরিমাণ জায়গা ছিল না। যখন উনি ডাক দিবে সারা বাংলাদেশকে তখন কি পরিমাণ হবে। তো সেই জন্য বলতে চাই যে আমরা যারা আছি আমরা ভালো রাজনীতি করব, ভালো রাজনীতির চর্চা করব, যাতে জনগণ আমাদেরকে তাদের বুকে টেনে নেয়। এবং এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা শুনেছি, আমরা তো ছোট ছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন মৃত্যুবরণ করেন, শহীদ হন, সেদিন নাকি ঢাকায় তিল পরিমাণ জায়গা ছিল না।
বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা নাকি কারো হয় নাই। আবার একটি রাষ্ট্রপ্রধান মৃত্যুবরণ করেছেন, 570 সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছে, তাও আওয়ামী লীগের লোকজন, কয়েকজন মুসলিম আওয়ামী লীগের কয়েকজন লোক করেছেন। তো ভালো কর্মের জন্য ভালো পুরস্কার, আর অপকর্মের জন্য কীরকম হতে পারে বাংলাদেশ ইতিহাসে অনেকের এই ধরনের আপনারা জানবেন যে ইতিহাস ঘাটলেই দেখা যায় যে কার মৃত্যুতে মানুষ কত দূর কে আনন্দ করেছে আর কারা অশ্রুজল ভিজেছে। সারা বাংলাদেশের মানুষের চোখ দিয়ে অশ্রু নেমেছে যেই 30 মে 1981 সালে। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনারা আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আপনাদের দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, আরাফাত ভাই কোকুর জন্য দোয়া করবেন, ওনার আত্মার শান্তি কামনা করি। এবং আমাদের প্রিয় নেতা, যার আদর্শ যাকে দেখি নাই, যার কথা শুনতে শুনতে আজকে 27-28 বছর ধরে এই অন্তরে লালন করে, যার জন্য এই দলটাকে ভালোবাসি, সেই রাষ্ট্রপতি, সেই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করি। মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মহিলা দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।